কলেজ থেকে বাসায় ফিরতেই লক্ষ্য করলাম আম্মু তার হাতে একটা ছবি নিয়ে সেটা খুব যত্ন সহকারে দেখতেছে। আজব তো, আমি যে বাসায় এসেছি সেটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথাই নাই। এক বস্তা রহস্য মাথায় লইয়া আম্মুর কাছে গিয়ে ওনার হাতে থাকা ওই ছবিটা দেখার চেষ্টা করলাম। ওরিস সালা, এটা সত্যি কোনো মেয়ে নাকি দূরদেশের কোনো পরিটরি? আই ডাউট। আহারে আহারে, কোথায় পাবো তাহারে যেই পরিটার সন্ধান দেবে আমারে? এই যে পাঠক সাহেবেরা, আপনারা যদি কেউ আমাকে এই পরিটার সন্ধান দিতে পারেন তাইলে আপনাদিগকে এক গাঁটটি আইত কিলিম খাওয়ামো। যাউগা সেসব কথা। আমি মনে এক বদনা খুশি আর মুখে সেই লেভেলের হাসি বজায় রাইখা আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু এই মেয়েটা কে গো? এটা আমার বান্ধবীর মেয়ে রিয়া। হুহু, আমার পরিসন্ধান পাইয়া গেছি। চান ভাগেন, আপনাদেরকে আর আইত কিলিম খাওয়ামো না। হুঁ, ওয়াও হাউ কিউট। ভীষণ কিউট। রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, আজকেই ওর বিয়ে। আম্মুর মুখে এই কথাটা শোনা মাত্রই বাংলা সিনেমার নায়কদের মতো আমার মনের ভেতরে সাগরের ঢেউয়ের লাহান শ শ আওয়াজ কইরা দুঃখ বইয়া যাইতে লাগলো। শালার এই প্রথম কোনো মাইয়া দীক্ষা ক্রাশ খাইলাম, আর তার কিনা আজকেই বিয়া। দুঃখের ঠেলায় অক করে কাইন্দা লাইছি। বিয়ে? কিন্তু আম্মু রিয়া তো দেখছি অনেক ছোট্ট। হুম, তার বরটাও তো ছোট্ট। আম্মুর মুখে এই কথাটা শোনা মাত্রই আমার মনটা মুহূর্তের মধ্যেই খুশিতে ডগমগ করতে লাগলো। আসলে সত্যি কথা বলতে পিচ্চি ছেলেমেয়ের বিয়ে দেখতে আমার প্রচুর ভাল লাগে। ওয়াও, ইন্টারেস্টিং। আরও ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে, বিয়েটা তো তোর সাথে হচ্ছে। হ্যাঁ আম্মু, আমি এখন অনেক সুডু, আমি বিয়া করবো না। কিন্তু বাবা, তোকে যে বিয়েটা করতেই হবে। দেখো আম্মু, আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমাকে জোর করে বিয়া করাই দিলে আমি বউ রাইখা ভাগা দিব। তোর যা খুশি করিস, টেবিলে খাবার দেয়া আছে, ফ্রেশ হয়ে খেয়ে নে। আর আজ রাতেই তোর বিয়ে। কথাটা বলেই আম্মু ওনার রুমে চলে গেলেন। ধ্যাত, মেজাজটাই খারাপ হয়ে গেছে। ফ্রেশ না হয়েই নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আধা ঘন্টা পর, কে রে, এখনো শুয়ে আছিস কেন? খাবি না? না খামু না। আমার ইচ্ছের যখন কোনো মূল্যই তোমাদের কাছে নাই, তাহলে এই জীবন রেখে কী লাভ? না খাইয়া মইরা যামু। আচ্ছা, তার মানে তুই বিয়ে করবি না? হুম হুম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কনে পক্ষকে না বলে দিচ্ছি। থ্যাংক ইউ আম্মু। কথাটা বলা মাত্রই আম্মু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল। আমিও একেবারে গুলুগুলু হয়ে বিছানায় বসে নিচের দিকে তাকিয়ে রইলাম। উফ, চিন্তামুক্ত হইলাম। যাই, ফ্রেশ হয়ে খাবার খাই গিয়ে, খুব খিদে পেয়েছে। যা সালা, আপনাদেরকে তো এখন আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি শ্রাবণ আহমেদ সাইদ, ডাকনাম সাদ, আর এবার ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে ফেসবুকিং করছিলাম। এমন সময় আম্মুর চিল্লাচিল্লিতে তাড়াহুড়ো করে বাইরে গেলাম। দেখি আম্মু ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। আম্মু কি হয়েছে? তোর জন্য এসব হয়েছে। আ- আ- আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। তুই রিয়াকে বিয়ে করবি না বলেছিলিস বলে মেয়েটা ছুরি দিয়ে তার হাত কেটে ফেলেছে। এখন ওকে মেডিকেলে নিয়ে যাচ্ছে, আমি ওখানেই যাচ্ছি। তুই যা, এখন মনের সুখে লুঙ্গি ডান্স কর গিয়ে। আম্মুর মুখে কথাটা পরপরই বুকের বাম পাশটা কেমন যেন অজানা অনুভূতিতে কাওয়ার লাহান কাকা কইরা উঠল। মেয়েটা আমার জন্য হাত কেটে ফেলছে, আমি কিনা তাকেই বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছি। ছি সাচ্ছি, তুই খুব বাজে, খুব। আম্মু, আমিও তোমার সাথে যাব। কেন? তুই ওখানে গিয়ে কি করবি? গুলুগুলু হয়ে নিচের দিকে তাকিয়ে আছি। আচ্ছা ঠিক আছে, রেডি হ। তারপর তাড়াতাড়ি রেডি হয়েই মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় 20-25 মিনিট পর আমরা মেডিকেলে পৌঁছালাম। আম্মু রিয়ার আম্মুকে কল দিয়ে তাদের অবস্থা জেনে নিলেন। তারপর আমি আর আম্মু রিয়ার কাছে গেলাম। রিয়ার হাতে মাত্র ব্যান্ডেজ করা হয়েছে। মা, এখন কেমন আছো? জি আম্মু, ভালো। দেখছুনি কারবারটা, আমার আম্মুকে আম্মু বলছে। আচ্ছা মা, তুমি সাদের সাথে কথা বলো, আমি আর তোমার আম্মু একটু বাইরে থেকে আসছি। আম্মু, আমিও তোমার সাথে যাব। তোর ন্যাকামি বাসায় গিয়ে ছোটাচ্ছি। কথাটা বলেই আম্মু আর আমার শাশুড়ি মা, থুক্কু হবু শাশুড়ি মা, বাহিরে চলিয়া গেলেন। আর আমি ব্যাককেলের মতো চুপচাপ হইয়া
রিয়ার পাশে বসিয়া রইয়াছি। কি ব্যাপার, কিছু বলছেন না যে? আপনি হাত কেন কাটছেন? হোয়াট? এই, এটা কোনো কথা হলো? ওয়াও, রাগলে তো তোমাকে ভীষণ কিউট বাচ্চাদের মতো লাগে। কি? আমি বাচ্চা? আপনি আমাকে বাচ্চা কইলেন? ওলে বাবুলে, কাঁদে না কাঁদে না। আমি কাঁদলে আপনার কি? আপনি তো আমাকে ভালোই বাসেন না। কে বলছে বাসি না? না বাসলে কি আর তোমার কাছে ছুটে আসতাম? তাহলে আপনি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছিলেন না কেন? তা রাজি হয়ে গেলে কি আর বুঝতে পারতাম আমার পিচ্চি কিউটের ডিব্বা বউটা আমাকে কতগুলো ভালোবাসে? আমার কথাটা শোনা মাত্রই রিয়া লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলো। এমন সময় আমার আর রিয়ার আম্মুর আগমন ঘটিল। কি রে, হয়েছে? তাহলে চল বাসায় চল। কি ব্যাপার আয়? আম্মু, আমি রিয়াকে বিয়ে করব। আমার মুখে এই কথাটা শোনার পর আম্মু কেমনভাবে জানো আমার কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর হু 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 হা হু হু হু, আলহামদুলিল্লাহ। তারপর সোজা কাজী অফিস। বিয়ার কাজ সম্পন্ন করে রিয়া থুক্কু বউ লইয়া বাসায় ফিরলাম। রাত প্রায় 12টা। এমন সময় বাসর ঘরে ঢুকেই যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। বাসর ঘর পুরোটাই খালি। আমার বউ কই গেল? আম্মু, আমার বউ পালাইছে আম্মু গো। ঠিক তখনই কে যেন আমার মুখ চেপে ধরলো। আমিও একেবারে কিলাইয়া টিলাইয়া তাকে ছাড়াইলাম। শালা কত বড় সাহস, আমার মুখ চেপে ধরছে। তারপর যেই তাহার দিকে তাকাইলাম, আম্মু ভূত ভূত কইয়া চেঁচাইতে লাগিলাম। তিনি আমার কলার ধরিয়া আমাকে ওনার মুখের কাছে নিয়ে, এই আপনার কি কোনো কমন সেন্স নাই? যা শালা, এটা তো আমার বউ। হাইরে কাম সারছে। তাইলে কি এতক্ষণ আমার কুচি কুচি বউটাকে আমি গিলাইলাম? বউ তুমি? বাসর রাতে জামাই বউকে আদর করে, আর তুমি আমারে কিল্লাই। বউ, আমি ভাবছি অন্য কেউ আমার মুখ চাইপা ধরছে তাই। আর তুমি আমারে কিল্লাই। এই, তুমি আমার সাথে কথা বলবা না। এমন সময় আম্মু আসিয়া এন্ট্রি নিলেন। কি রে হারামি, তুই বাসর ঘরে বউ রেখা বলতেছিস বউ ভাগাই দিচ্ছে? মনটা চাইছে তোরে এখন। কথাটা কইয়াই রাগে ফুসফুস করিতে করিতে আমাদের বাসর ঘরের দরজাটা বাইরে থেকে সিটকানি লাগাইয়া আমার দজ্জাল আম্মুটা ভাগা দিলেন। বউ চরি। তোর শরীর গুষ্টি গেলাই। বউ খুব লেগেছে, আমি আদর করে দেই। এই, তুই আমাকে টাচ করবি না। ও মা গো, হারামজাদা, কিলো তো আসতে দেস নাই। উফ, আমার পুরো পিঠটা। বউ গো, আমি সত্যি বুঝতে পারি নাই। প্লিজ আমাকে আর ভুল বই যে দূরে সরাইয়ে রাখো না প্লিজ। এই, একদম ন্যাকামো করবা না বলে দিচ্ছি। বেশি কাপঝাপ করলে ঘর থেকে বের করে দেব। কাম হইব না, আম্মু বাইরে থেকে সিটকানি লাগাই দিছে। তাতে কি হইছে? টয়লেটের দরজা তো আর অফ করে নাই, ওইখানে পিটাই দিব। আম্মু। আম্মুকে ডেকে আর লাভ নাই বাবু, আম্মু আর এখানে আসবে না। বউ গো, কেমনটা লাগে? শালার সেই ছোট্টবেলা থেকে এই বাসরাত নিয়ে কত স্বপ্ন ছিল আমার একটা সেই লেভেলের কিউট বউ হবে, আর সে শুধু আমাকেই প্রচুর ভালোবাসবে। কিন্তু শালার প্রথম স্বপ্নটা সত্যি হলেও দ্বিতীয়টা আমি আর কইতে পারবো না। আমার কান্দন আইতাছে। বউ গো, আজকের মতো মাফ করে দেওয়া যায় না, আর এমন ভুল হবে না। সত্যি তো? সত্যি। আচ্ছা ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। আমার কিউট বউ, তালে একটু ধৈর্য দেখি। আল্লাহ, বউকে ধরবা সেটাও পারমিশন নিতে হবে? হ্যালো জনগণ, পারমিশন পাইয়া গেছি। এখন আমি বউ লইয়া বিজি, আর কিছু কইতে পারবো না। যা কর সকালে কমো, জান ভাগেন। লাইট অফ। সকালে রিয়ার ডাকে ঘুম ভাঙলো। আই, তোমার কফি টেবিলের উপর রেখে গেছি, খেয়ে নাও। তুমি কই যাচ্ছ? আমার কাজ আছে। আমার এখানেও কাজ আছে, আমার কাছে আসো। কি কাজ? আমাকে খাওয়াই দাও। আমি পারবো না। থাক, লাগবো না। ওলে আমার বাবুটা কি লাগ করছে। নাও বাবু, খাও। যেই কফির মগে মুখ দিতে যাব ঠিক সেই মুহূর্তেই হারামিগুলোর আগমন। কি অবস্থা? কাল রাতে এতগুলো কল দিলাম, বাট কল ধরস নাই কেন? আমিও দু একবার ট্রাই করেছি, বাট সেম কাহিনী। আমি জানতাম তো তোরা হারামজাদারা আমার বাসর রাইতেও কল দিয়ে কইবি দোস্ত কি করিস, তাই আগে ভাগেই ফোনটা সাইলেন্ট করে পাশের রুমে চার্জার রেখে আসছিলাম। তা দোস্ত, কফি খাবি না? ওই হারামজাদারা, তোরা আর সময় পাইলি না, এই টাইমে তোদের এন্ট্রি নিতে হলো। দেখছিস এখানে একটা রোমান্টিক সিন চলতেছিল। এমন সময়ে রিয়া আমারে গোতা দিয়া কইল, আচ্ছা আপনারা বসে গল্প করেন, আমি আপনাদের জন্য কফি নিয়ে আসছি। আচ্ছা ভাবি। ইকবাইল্লা, তুই আমার বউয়ের দিকে তাকাইয়া লইছস কেন? দোস্ত, এত সুন্দরী বউ তুই কই খুঁজে পাইলি রে? ওই শালা চুপ কর, আর তোরা কফিকে বিদায় হ।
আরে বেটা, শুধু এই কফির জন্য কি এত সাত সকালে তোর বাড়িতে এসেছি? তো কী জন্য আসছিস? আমার টিটটা। আমার কাছে কোনো টাকা নাই। দেখ দোস্ত, এই সাত সকাল সকাল তুই বউয়ের হাতে আদর খাবি, তাই তো? হুম। তাহলে যদি আমরা তোর রুম থেকে না যাই তাহলে কেমন হবে বলতো? দোস্ত প্লিজ তোরা যা, নাইলে না হলে কি? আমি কান্দুম। দেখ দোস্ত, এইসব ন্যাকাম কইরা কোনো লাভ হইব না। তারপর অনেক ঠেলাঠেলি কইরাও আমার পকেটটা বাঁচাইতে পারলাম না। কিছুক্ষণ পরে রিয়া কফি নিয়ে রুমে প্রবেশ করলো। তারপর কফি খাইয়াই হারামিগুলো ভাগা দিল। নাস্তার টেবিলে আব্বু আম্মু রিয়া আর আমি বসে নাস্তা খাচ্ছি। এমন সময় রিয়া তার পা দিয়ে আমার পায়ে গোতা মারলো। আমি ইশারায় জিজ্ঞেস করলাম কি? খাওয়াই দে। আমি একটু ভাবলইয়া কইলাম পারমো না। সাথে সাথে রিয়া হাত ধুয়ে খাবার টেবিল থেকে উঠে গেল। রিয়া কি হয়েছে? আম্মু আমি খাবো না। সাদ, তুই রিয়ার সাথে কি করেছিস? কই আমি তো কিছু করি নাই। যা, খাবার নিয়ে রুমে গিয়ে রিয়াকে খাইয়ে দিবি। আমি পারবো না। সাথে সাথে আম্মু সহ আব্বুও সেই লেভেলের রাগ লইয়া আমার দিকে তাকাতেই, আরে না যাচ্ছি তো। দুঃখের কথা কি আর কোমরে ভাই, শালার এই বাড়িতে আমার কোনো সম্মানই নাই। খাবার নিয়ে রুমে গিয়ে দেখি আমার পিচি বউটা এক বালতে অভিমান মনে লইয়া একেবারে গুলুগুলু হয়ে বসে আছে। তোমার জন্য খাবার আনছি, খেয়ে নাও। কী ব্যাপার, কিছু বলতেছো না কেন? উফ কী যে করি। পরিশেষে বাধ্য হয়ে হাত ধুয়ে নিজের হাতে খাবার লইয়া ওর মুখের কাছে নিয়ে, বাবু খাও। তুমি আমাকে একটুও ভালোবাসো না। কে বলেছে আমি আমার বউ কিউট বউতালে ভালোবাসি না? আমি তো তোমাকে এতগুলো ভালোবাসি। সত্যি? সত্যি। এবার লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও তো। নিজের খাওয়া থইয়া বউরে খাওয়াই দিতেছি আর দুঃখের ঠেলায় মনে মনে গান গাইতেছি। ভালোই ছিলাম আমি বিয়া না কইয়া, বিয়া কইরা এখন আমি কান্দি বইয়া বইয়া। তুমিও খাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে লুঙ্গি পইরা একটু বাইরে হাঁটতে বেরোলাম। লুঙ্গি উঁচিয়ে ডান হাতে কাঁধের উপরে রেখে রাস্তা দিয়ে হাঁটতেছে আর মনের সুখে গান গাইতেছে। ও মাওই মাওই গো, আইজা রাইতে ভাত খাইয়া যাও, কই তোর ভাজি দিয়া হাই গো জুইতের পুইতা মাও গো। এমন সময় কয়েকটা ময়দা সুন্দরীর চিল্লাচিল্লিতে পিছনে ফিরে তাকালাম। এরই কাম সারছে, এরই তো আমার ক্লাসমেট। যাই তাড়াতাড়ি ভাগা দেই, নাইলে আবার আমার 12টা বাজাবে। এই হারামি, পালাচ্ছিস কেন? আরে দোস্ত, ওরে ডাকলে জীবনেও দাঁড়াবে না। চল সারারে আটকায় গিয়ে। আরে তোরা দৌড়া, নয়তো ও পালিয়ে যাবে। এই রে, পরিস্থিতি সুবিধার মনে হচ্ছে না। আমিও একেবারে হোসাইন বোল্টের গতিতে দিলাম খেইচ্ছা চাদর। কিন্তু ওই যে কপাল খারাপ থাকলে যা হয় আর কি, লুঙ্গির মধ্যে প্যাচ খাইয়া চিত পটাং। ওরে মারে বারে, ওরে মারে বাবারে, আমার কোমরটা গেল রে। ওয়াও ওয়াও। তারপর হারামজাদিগুলো আমার কাছে এসে আমাকে টাইনা টুইনা তুইলা, এই তুই সেই ক্লাস 9 থেকে বলে আসতেছিস যে তুই ইন্টারমিডিয়েট পাশ করেই আমার সাথে প্রেম করবি, আর সেই জন্য আমি প্রতি সপ্তাহে ভাইয়ার কাছ থেকে এটা ওটা বলে টাকা এনে তোকে নিয়ে ঘুরছি, তোকে খাওয়াইছি, আর সেই তুই হুট করেই অন্য একটা মেয়েকে সেটা বিয়ে করে ফেললি। হাই আল্লাহ, এসব তুই কি বলতেছিস দোস্ত? আমাকেও একই কথা বলছে যে ইন্টারমিডিয়েট পাশ করে আমার সাথে প্রেম করবে, আর সেই জন্য আমি আব্বুর পকেট মাইরা ওরে প্রত্যেক দিন ফুচকা খাওয়াইছি। আল্লাহ গো, তোরা আর পোলা পাইলি না, এই টাউডের প্রেমে পড়েছিস? আরে ব্যাডা, ও আমার বান্ধবী ইশরাতের সাথে 4 মাস প্রেম করছে। ভাইরে, এই 4 মাসেই ওই মেয়ের জীবনটা পুরো তেজপাতা কইরা দিচ্ছে। ওই গাদিগুলান, তোরা বুঝোস নাই আমি তোদের পাম মাইরা তোদের কাছে থেকে পলাইছি? তা বাবু, এখন যে তার সুদ নিব, এই লুঙ্গি খোল। এই সেরি, আর একবার যদি তুই আমার ধমকাইয়া লুঙ্গি খোলার কথা কইসস তো তোরে আমি কুইটা লাবাম। দোস্ত একটু আস্তে কস না, এইখানে আমার অনেক ভক্ত আছে, তারা সব শুনে ফেললে আমার মান সম্মান কিছুই থাকবে না। আরে বেটা রাখ, তোর কাছে এখন কত আছে বের কর। দোস্ত আমার কাছে এখন কোনো টাকা নাই। আরে তোরাও কি পাগল হয়েছস? ওর কাছে টাকা থাকলেও কি ও স্বীকার করবে নাকি? শালারে চেক কর। আল্লাহ গো, আমারে এইবারের মতো বাঁচাইয়া দাও। বুদ্ধি পাইয়া গেছি। হাবিব আঙ্কেল দেখেন, আপনার মেয়ে আমাকে ইফটিজিং করতেছে। মুহূর্তের মধ্যেই 3 হারামজাদি উঠাও। পরিবেশটা কত শান্ত না, কোনো হইচই আছে? শরীরে মোটামুটি একটা ভাব আইছে, বাসায় জায়গা। অন্যদিকে হারামজাদিগুলো দৌড়াইতে দৌড়াইতে
কিছু দূর যেতেই এ দাঁড়া তো। দোস্ত, আমার মার খাওয়ার শখ নাই, আমি যাচ্ছি। আরে বেটা দাঁড়াইতে বলছি, দাঁড়া। আচ্ছা, আবার কি হয়েছে? আব্বু তো সকালে ঢাকা গিয়েছে, বলেছে কাল ফিরবে। তাহলে আব্বু এখানে কোথা থেকে আসবে? হয়েছে কাম, শালাই আমাদের ঢপ মারছে। হারামিটারে আরেকবার পাইয়া লই। যাক বাবা, ভালোই ভালোই বাসায় পৌঁছালাম। আমার রুমে যেতেই এই, তোমার লুঙ্গিতে ময়লা কেন? এ হে, পড়ে গিয়েছিলে নাকি? আচ্ছা যাও, লুঙ্গি পাল্টে এসো। শালা লুঙ্গি আর পরবো না। ইস, আরেকটু হলেই তো গিয়েছিলাম। তারপর লুঙ্গি চেঞ্জ করে 3/4 পরে বউয়ের সামনে যেতেই এই, তোমার কি কোনো কমন সেন্স নাই? বিয়ে করে ফেলছো আর এখনো 3/4 পরা ছাড়তে পারোনি? প্যান্ট পরে আসো, যাও। উফ, ভাল লাগে না। যাও বলছি। তারপর বাধ্য হয়ে থাক আর কমু না। রাতে খাবার খেয়ে নিজের রুমে এসে ফেসবুকে বান্ধবীর সাথে চ্যাট করতেছিলাম। এমন সময় রিয়া এসে, এই, তুমি কার সাথে চ্যাট করো? আরে আমার ফ্রেন্ডের সাথে। মেয়ে ফ্রেন্ড নাকি ছেলে? ছেলে ফ্রেন্ড। মিথ্যা বললাম। আপনারা আবার কইয়া দিয়েন না, তাইলে ভাই আমারে কইটা লইব। ও আচ্ছা, মোবাইল রাখো। কেন? আমাকে আদর করো। এখন না, পরে। না, এখন। কথাটা বলেই ও আমার উপরে শুয়ে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট জোড়া এক করে দিল। পরের দিন বিকেলের দিকে ছাদে বসে গান গাইতেছি। এমন সময় রিয়া এসে, এই, তুমি এখানে গান গাচ্ছ? হুম। তাহলে আমাকে নিয়ে একটা গান গাও তো। ওকে বাবু। রিয়া, তুমি বড়ই ফাজিল শয়তান। তুমি করো না মোরে ইজ্জত সম্মান। তুই মাইয়াটা বেশি সুবিধার না। এই 2 দিনেই আমার জীবনটা করে দিয়েছ তেনা তেনা। ওরেও দজ্জালার বজ্জাত মেয়ে, সারাদিন শুধু প্যারা দেও, কাজ নাই খেয়ে দে। এতটুকু গাইতে রিয়া বদনা রাগ মাথায় লইয়া, কি? আমি তোমাকে প্যারা দেই? আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার সাথে কথাই বলবো না। কথাটা কইয়াই সে লেভেলের অভিমান লইয়া রিয়া ছাদ থেকে নেমে গেল। যা শালা, এটা কি হলো? এত সুন্দর একটা গান শোনাইলাম, কোথায় আমাকে একটা নোবেল ছুঁইরা মারবো, তা না, উল্টো ঝাড়ি। থাক বালার গানই গাবো না। ছাদ থেকে নেমে রিয়ার কাছে গিয়ে, বাবু তুমি রাগ করছো কেন? সাদে সাদে তুই আমার সাথে কথা বলবি না। কেন? এমনি, তুই এখন আমার সামনে থেকে যা। ধুর বালার ভাল লাগে না। কেন যে শালার বিয়া করতে গেছিলাম। বাসা থেকে বেরিয়ে সোজা আড্ডাখানায় চলে গেলাম। ওখানে যেতেই, আরে শালা, তোরা দেখ কে আসছে। ওই হারামজাদারা, আমার আর দেখোস নাই? সবগুলা ফেল করে তাকায় আসোস কেন? না মানে, তুই বউ রাইখা এইখানে কেন? আরে বেটা, তোদের সাথে আড্ডা না দিয়ে কি আর আমি ভালো থাকতে পারি? তাই চলে আসলাম। এই যে পাঠক সাহেবেরা, আপনারা আবার বাড়ির ঘটনাটা কইয়া দিয়েন না, তাইলে ভাই আমারে ইতানে খেপাইবে। তারপর হারামিগুলোর সাথে আড্ডা শেষ করে রাতে বাসায় ফিরলাম। উরি বাবা কি ঠান্ডা গো! তাড়াহুড়ো করে রাতের খাবার খেয়ে নিজের রুমে এসে কম্বলের নিচে ঢুকলাম। দূর শালার বউ কই গেল? কিছুক্ষণ পরে রিয়া রুমে এসে কম্বলের নিচে ঢুকলো, আর আমিও সাথে সাথেই ওরে জড়িয়ে ধরলাম। আহ, এখন প্রচুর ভাল লাগছে। এই, তুমি আমাকে ধরলা কেন? ও মা, আমার বউকে আমি ধরবো না? না, ধরবা না। আমি তো তোমাকে প্যারা দেই, তোমার জীবন তেনা তেনা করে ফেলছি। আরো যেন কি, ও আমি ফাজিল বজ্জাত, তো এখন আমার কাছে কি? বউ চরি, আর অমন হবে না, একটু ধরি। খবরদার আমাকে টাচ করবা না। বউ, ভীষণ ঠান্ডা লাগতেছে। লাগুক ঠান্ডা, মর গিয়ে। আমিও আর এক মুহূর্ত দেরি না কইরাই ফট কইরা কম্বলের নিচ থেকে বেরিয়ে রুম থেকে বাইরে চলে আসলাম। আইসাই চাদর গায়ে জড়িয়ে রিয়ার অপেক্ষায় বসে থাকতে লাগলাম। যা শালা, 5 মিনিট হয়ে গেল, এখনো আসছে না কেন? কি ব্যাপার, ও আবার কোথায় গেল? দেখি তো ও কি করতেছে। যেই মাত্র দরজা খোলার আওয়াজ পাইলাম, সাথে সাথেই চাদর গায়ে থেকে ফেলে দিয়ে ঠান্ডায় কাঁপতে শুরু করলাম। এই, তুমি খালি গায়ে এখানে কাঁপতেছো কেন? চলো রুমে চলো। না, যাবো না, আমি ঠান্ডায় আজকে এখানে মরবো। আল্লাহ গো, তুমি এসব কি বলতেছো? আমি তো তোমাকে রাগ করে এ কথা বলছি, তাই বলে তুমি সেটা সিরিয়াসলি নিবা? নেব। আচ্ছা বাবু, রুমে চলো, নয়তো কালকে আপনাদের পাঠক পাঠিকাদের গল্প দেবে কে? প্লিজ বাবু, তুমি রুমে চলো। এই যে পাঠক সাহেবেরা, আজকে শুধু আপনাদের কথা ভেবে রুমে যাইতাছি গা। এরপর যদি কখনো এমন করে তাইলে আর রুমে যাব না, ঠান্ডায় মইরা যাবো গা। ওকে চলো। পরের দিন ভোরে উঠে ফ্রেশ হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। আর আপনাদের তো বলাই হয়নি, আসলে আজকে লন্ডন থেকে ভাইয়া আসবে। ওকে রিসিভ করতে এয়ারপোর্টে যাচ্ছি। ভাইয়া পেশায় একজন ডাক্তার, আর এই জন্যই কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশনের জন্য কিছুদিনের জন্য লন্ডন গিয়েছিলেন। আর সেই জন্যই বেচারা আমার বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। যাক বাবা, ভালোই ভাইয়া দেশের মাটিতে পা রাখলেন।
তারপর ভাইয়াকে নিয়েই একেবারে বাসায় ফিরলাম। ঘরে প্রবেশ করতেই রিয়া ভাইয়াকে দেখা মাত্রই সালাম করলেন। আরে থাক থাক, তাম্মা তোমার এই ফাজিল ছেলেটা এত লক্ষ্মীবউ পেল কিভাবে? এই মাইয়াই আমাকে জোর করিয়া বিয়া করছে। আমার মুখে এই কথাটা শোনা মাত্রই রিয়া একগাট্টি অভিমানে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। তবে যেটাই বলিস, তুই কিন্তু অনেক লাকি যে এমন একটা বউ পাইছিস। অবশ্য এই দিক থেকে বলতে পারিস আমি সত্যি অনেক লাকি। আমার মুখে এই কথাটা শোনা মাত্রই রিয়ার সব অভিমান মুহূর্তের মধ্যেই বিলীন হইয়া লজ্জাতে পরিণত হইল। তারপর এক বদনা লজ্জা লইয়া রিয়া আমার সামনে থেকে ভাগা দিল। রাতে আমি, আব্বু, ভাইয়া আর রিয়া 4 জন মিলে লুডো খেলতেছি। এমন সময় আম্মু এসে, হিয়া বৌমা কবে আসবে? বলেছে তো তিথিকে নিয়ে কালকে চলে আসবে। ও ভাইয়া তিথিও আসবে? এই তিথিকে? ভাইয়ার শালিকা, মানে আমার বেআইন। আমি আর খেলবো না। সে কি মা, কেন? আমার ভালো লাগতেছে না। এই তুমি একটু আসো। না, আমি যাব না, আমি খেলবো। আরে বেটা যা, দেখে কি জন্য ডাকে। তারপর রিয়ার সাথে রুমে যেতেই রিয়া রুমের দরজা লাগিয়ে দিল। পরক্ষণেই আমি, মা গো, বাবা গো, বাঁচাও। এই একদম নেকামো করবা না বলে দিচ্ছি। আমায় ছেড়ে দাও। এই আমি যা বলবো শুনবা তো? সব শুনবো। তাহলে কালকে সকালেই আমাকে নিয়ে আমাদের বাসায় চলে যাবা। না, যাবো না। কেন যাবা না? আরে কালকে আমার বেআইন আসবে। বেআইন আসবে তাই না? তো তুই এখানে কি করবি? চল কালকে আমাদের বাসায় যাবি। আরে বললাম তো যাবো না। কি তুই আমার মুখের উপর কথা বলস? এখনই আম্মুকে ডেকে বলবো যে তুই আমাকে ভালোবাসোস না, আর তুই অন্য মেয়েদের সাথে লাইন মারস। কি বাবু, এবার যাবা তো? রিয়া, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ঠিক তখনই আমি ওর ঠোঁট জোড়ার সাথে আমার ঠোঁট এক করে দিলাম। 5 মিনিট পর, আই তুই আমাকে ইয়ে করলি কেন? ভাল লাগছে তাই। তুই তো আমাকে ভালোই বাসিস না। যা তোর বেআইনের সাথে গিয়ে টাঙ্কি মার। ওর কাছে গিয়ে ওর গালে তুলু তুলু করে, ওলে বাবুলে, আমার কিউট বউটা কি লাগ করছে। ভাই একটু পাম মারতে হইব। আপনারা হাসেন না বাবু। ও বাবু, আচ্ছা ঠিক আছে, আমরা কালকে সকালেই তোমাদের বাসায় যাব। এবার একটু হাসো। সত্যি? সত্যি। উফ, এই বালডার জ্বালায় বেআইনের সাথে একটু টাঙ্কিও মারতে পারবো না। পরের দিন সকালে নাস্তা করেই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আলহামদুলিল্লাহ ভালোই ভালোই শ্বশুরবাড়ির আঙিনায় পৌঁছালাম। মনের মধ্যে একটু জামাই জামাই ভাব লইয়া শ্বশুরবাড়িতে পা রাখলাম। শ্বশুর শাশুড়িকে সালাম করে তারপর দুইটা সেই লেভেলের সুন্দরী শালি লইয়া আমার জান্টু মান্টুর ঘরে প্রবেশ করতে যাব। ঠিক তখনই আমার ছোট্টমোট্টু বউটা বদনার পদনা রাগ লইয়া আমার দিকে লাল হইয়া তাকাই আছে। উরি মা, আমি ডরাইয়া গেছি গা। ভয়ে 2 শালিকে বললাম, তোমার আপু এমন রেগে আছে কেন গো? কি ব্যাপার, ওরা কিছু বলতেছে না কেন? যা শালা, ওই 2টা আবার কই ভাগা দিল। কি ব্যাপার, বাইরে দাঁড়িয়ে আছো কেন? তো তুমি এমন রেগেছিলা কেন? কি বলতেছো এসব? আমি আবার কখন রেগেছিলাম? উড়িস সালা, দেখছেননি কারবারটা? রিয়ানি এখন মিশা কথা কইতাছে। তাহলে কি আমি ভুল দেখেছি? আরে বাদ দাও তো এসব, অনেক দূর জার্নি করে আসছো, একটু রেস্ট নাও। তারপর কাপড় চোপড় খুইল্লা টুইল্লা, থুক্কু অনেক ঠান্ডা, কাপড় খুলি নাই। একটু রেস্ট লইয়া দুপুরের খাবার খাইয়া ছাদে বসে শালিকাদের সাথে আড্ডা মারতেছি। দুলা ভাই, হুম, আপনাকে না আমার সেই লাগে। তাই? তোমাকেও তো আমার প্রচুর ভাল লাগে। ঠিক তখনই কেউ একজন পিছন থেকে আমার কলার ধরে বলতে লাগলো, তোর উপরে ঠাডা পড়বো হারামজাদা, তুই আমার বইনের লগে টাঙ্কি মারোস। ওরে বাপরে, কাম সারছে। রিয়ানি আবার কইতে এইখানে আইয়া হান্দাইল, আল্লাহ গো আমারে বাঁচাও। ওই তুই ওকে কি বলছিস? ওকে তোর প্রচুর ভাল লাগে? তোর লুচ্চা আমি ছুটাইতেছি, দাঁড়া। আফা গো, আমার ভুল হইয়া গেছে। কি আমি তোর আপু লাগি? থুক্কু, তুমি তো আমার কিউট কুচি কুচি বউটা। ওই একদম পাম মারবি না বলে দিচ্ছি, তুই সব সময় এমন করিস। এই রে কাম সারছে, মায়া তো চেইতা গেছে, একটু এক্সট্রা পাম মারতে হইব। বউ বিলিভ করো, আমি এক খাচ্চন্নিরে একদম পছন্দ করি না। আসলে ওরে একটু ভালোবাসার লোভ লাগাইয়া তারপর রুমে গিয়ে ওই হারামজাদিরে দেখাইয়া
তোমাকে বালু পাসতাম। না, তুই মিথ্যা বলতেছিস। এটা তুমি কি বললা? আমি কিন্তু সত্যি এবার খুব কষ্ট পেলাম। তুমি আমাকে একটু বিলিভ করো না? আচ্ছা হইছে, রুমে চলো। সাদ ভাই বলিয়াছেন, যেখানে টাঙ্কি মারতে গিয়া বউয়ের হাতে ধরা খাইবে, সেখানে বউকে এক্সট্রা পাম্প মারিবে, তাহলেই সমস্যার সমাধান হইবে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? তারপর রিয়াকে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় রিয়া আমার বুকের উপর মাথা রেখে বলতে লাগলো, বাবুই। বাবু। আব্বু বলতেছিল কালকে তোমাকে নিয়ে একটু আমার নানির বাসায় যেতে। নানি তো অসুস্থ, তাই তোমাকে দেখতে পারে নাই। কালকে সকালেই আমরা নানির বাসায় যাওয়ার জন্য রওনা হব। ওকে? দেখছেননি কারবারটা? শালার এই প্রথম শ্বশুরবাড়িতে আসলাম, কোথায় একটু জামাই আদরে আগলায় রাখবো তা না, উল্টো কি আর করার। মনে এক বুক বেদনা লইয়া কইলাম, আচ্ছা বাবু। তারপর রাতের খাবার খেয়ে প্রচুর ঠান্ডায় রিয়াকে নিয়ে কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছি। বাবু। বাবু। আমি তোমাকে সারা জীবন এমনভাবে জড়িয়ে ধরে বাঁচতে চাই। হারামজাদি, গরম আইলে তুই অন্য রুমে গিয়ে ঘুমাবি, কারণ আমার প্রচুর গরম। কি কইলি? তুই আমারে গরমের সময় অন্য রুমে রাখবি? আমাকে ছুবি না বলে দিচ্ছি। বাবুই, ঠান্ডা লাগছে তো। তো আমি কি করব? যা দূরে গিয়া মর। ময়না পাখি, আমি তো ওটা জাস্ট ফান করে বলছি। তুই তোর ফান নিয়েই থাক, আমাকে ছুবি না বলে দিচ্ছি। খাইছে রে, এখন কি করবো? দুঃখের ঠেলায় নিজেকেই নিজে বক্কা দিতেছি। হারামজাদা, বেশি বাল পাকনামি করতে গেছিলি কেন? এখন ঠান্ডায় মর। ও মায়া, মায়া গো, কি ঠান্ডা। রিয়ার উল্টো পাশে শুয়ে আছি। কিছুক্ষণ পরপরই রিয়া আমাকে একেবারে নিষ্পাপ আর উষ্ণ ছোঁয়ায় আমাকে পিছন দিক থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। এই অনুভূতিটা হয়তো কখনোই ভাষায় বা লিখে প্রকাশ করা সম্ভব হবে না। এই সুখ পৃথিবীর সকল সুখকেও হার মানাবে। এ যেন এক ভেজালবিহীন ভালোবাসা। আমিও ওর দিকে ফিরে ওকে পরম আদরে জড়িয়ে ধরে বললাম, ভালোবাসি নিজের থেকেও বেশি। রিয়াও পরম সুখে একেবারে নিষ্পাপ বাচ্চাদের মতো আমার বুকে মুখ লুকালো। পরের দিন নাস্তা করেই সকাল সকাল রিয়ার নানির বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তারপর ওখানে পৌঁছে রিয়ার নানির সাথে কিছুক্ষণ সময় পার করেই রিয়াদের বাসায় চলে আসলাম। দুপুরের খাবারের পর শালিকাদের সাথে ঘুরতে বেরোলাম। বিকেলে বাসায় ফিরে রুমে গিয়ে দেখি রিয়া কান্না করতেছে। কি ব্যাপার, তোমার কি হয়েছে? তুমি আমার সাথে এটা করতে পারলা? আমি আবার কি করলাম? তোমার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, সেটা আমাকে বিয়ের আগে বললেই পারতা। আমাকে কেন ঠকাইলা? রিয়া, তুমি এসব কি বলতেছো? বিলিভ করো, আমার কারোর সাথে কোনো ধরনের সম্পর্ক ছিল না, আর এখনও নেই। আমি শুধু তোমাকেই ভালোবাসি। না, তুই মিথ্যা বলতেছিস। ওই মেয়ের কাছে প্রমাণও আছে। কি? কোন মেয়ে? আর আমার তো কারোর সাথে সম্পর্কই ছিল না। তাহলে তাহিয়াকে? তাহিয়া? কোন তাহিয়া? সেটা তো তুমিই ভালো জানো। বলছে কালকে তারা আমাদের সাথে মিট করবে। ওকে, বলো তাদের আসতে। পরের দিন যথাসময়ে রিয়াকে নিয়ে তাহিয়াদের সাথে মিট করতে গেলাম। ওদের বলা নির্দিষ্ট স্থানে পৌঁছে যা দেখলাম, তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সাদিয়া, তাহিয়া, তোরা? বাবু, তুমি আমার সাথে এমন কেন করতেছো? তুমি তো এমন ছিলে না। তুমি তো বলছিলে তুমি শুধু আমাকে ভালোবাসো। তাহলে এখন কেন এমন করতেছো? প্লিজ তুমি ফিরে এসো। আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। তুমি একটাবার আমার মনটা বোঝার চেষ্টা করো। আমি না সত্যি তোমাকে ছাড়া খুব অসহায়। তুমি জানো এই কয়েকটা দিন আমার কিভাবে কেটেছে? বিলিভ করো, তোমাকে ছাড়া আমি সত্যিই মরে যাব। প্লিজ তুমি আমারে আর দূরে সরে রাখো না। সাদিয়া, কি বলছিস তুই? এসব পাগল হয়ে গেছিস নাকি? দেখ, আমার বিয়ে হয়ে গেছে, আর তাছাড়া তোর সাথে তো আমার কখনোই রিলেশনশিপ হয় নাই। সাদ, তুই এসব কি বলছিস? সাদিয়ার সাথে তোর রিলেশনশিপ হয় না মানে? 4 বছরের রিলেশনশিপ তোদের। তুই এতটা বেইমান, এতটা স্বার্থপর? ছি সাদ, আমি স্বপ্নেও ভাবিনি। এই, তোর এসব কি বলতেছিস? মিথ্যা কথা বলতেছিস কেন? মিথ্যা তো তুই বলতেছিস। আমরা শুধু শুধু মিথ্যা বলতে যাব কেন? এতে আমাদের লাভটা কি? তুই ওকে যখন ভালোবাসিস নেই, তাহলে কেন শুধু শুধু ওর সাথে প্রতারণা করলি? কি ক্ষতি করেছিল ও তোর? কেন করলি ওর সাথে এমনটা? আমি সত্যিই তোমাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুমি তার প্রতিদান এভাবে দিবে আমি তো কখনো কল্পনাও করিনি। কথাটা বলেই রিয়া চোখ মুছতে মুছতে চলে যেতে লাগলো। পিছন থেকে দৌড়ে গিয়ে ওর হাত ধরে, রিয়া প্লিজ তুমি যেও না। বিলিভ করো, ওরা মিথ্যা বলছে, ওরা আমাকে ফাঁসাচ্ছে। অন্তত তুমি আমাকে বিশ্বাস করো। হো, তাহলে এতগুলো মানুষ একসাথে মিথ্যা বলছে। দেখো, আমি এখনো এতটা ছোট না যে কিছুই বুঝতে পারবো না। প্লিজ
অন্তত আমাকে বাঁচতে তো দাও। আমি তোমাকে ছাড়াই বাঁচতে শিখতে চাই। কথাটা বলেই রিয়া তার নিজের মতো করেই চলে গেল, আর আমি ওর চলে যাওয়ার রাস্তাটায় অসহায়ের মতো শুধু তাকিয়েই থাকলাম। রিয়া চলে যাওয়ার পর তা কেমন লাগলো আমাদের নাটকটা? শোন, নাটক শুধু তুই একা করতে পারিস না, নাটক আমরাও করতে পারি। আমি তাহিয়ার গেলে থাপ্পড় মারলাম। ছি, তোরা এতটা নিষ্ঠুর, আর আমি কি না তোদের বন্ধু ভাবতাম। তোরা যে এমনটা আমার সাথে কখনো করতে পারবি আমি তা স্বপ্নেও ভাবি নাই। এখন বুঝতে পারছিস কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে তাকে ঠকালে কতটা কষ্ট হয়? হ্যাঁ, আমি মানতেছি যে আমি তোদের সাথে যেটা করেছি সেটা একদমই ঠিক করি নাই, কিন্তু আমার ভুলের জন্য তোরা রিয়াকে কেন কষ্ট দিচ্ছিস? ও তো তোদের কোনো ক্ষতি করে নাই। কি বললি? রিয়া আমাদের কোনো ক্ষতি করে নাই? হাসালি রে, এই পিচ্ছিটার জন্যই তো যত ঝামেলা। আমরা তোকে ভালোবাসতাম, কিন্তু ও কোথা থেকে এসে হুট করে তোকে আমাদের কাছ থেকে কেড়ে নিল। দেখ, আমরা যেহেতু তোকে পাই নাই, সো অন্য কেউ তোকে নিয়ে সুখী হতে পারবে না। এটা আমাদের চ্যালেঞ্জ। প্লিজ তোরা যত ইচ্ছে আমাকে কষ্ট দে, আমি একবারও কোনো ধরনের অভিযোগ করব না, কিন্তু ও তো ছোট, ওকে তোরা কষ্ট দিস না প্লিজ। আচ্ছা দোস্ত, আমাদের একটু তাড়া আছে, আমরা যাচ্ছি। আর আমি অসহায়ের মতো ওখানে থাকা একটা বেঞ্চে ধপাস করে বসে পড়লাম। নিজের ভুলগুলো যে আমাকে একটা সময় এতটা বিপদের মুখে ফেলে দেবে আমি তা কখনোই ভাবিনি। বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় হাহাকার করছে। নিজের ভুলগুলো আমার ভেতরটা ছাড়খাড় করে দিচ্ছে। আমি এখন কি করব? কোথায় যাব? কোথায় গেলে আমি রিয়াকে বিশ্বাস করাতে পারবো যে আমি শুধু রিয়াকেই ভালোবাসি? চোখের জল মুছতে মুছতে রুবেলকে কল দিলাম। কিরে বেটা, তা শ্বশুর বাড়িতে গিয়ে তো আমাদের ভুলেই গিয়েছিস। কেমন আছিস? দোস্ত, আমি শেষ হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি আমি। প্লিজ তোরা আমাকে বাঁচা। আরে তুই টেনশন করিস না, তুই বল কি হয়েছে। তারপর রুবেলকে সব খুলে বললাম। আরে ও এই কাহিনী? আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই এখন রিয়ার কাছে যা, তারপর ওকে সব কিছু বুঝিয়ে বল। তারপর না মানলে তো আমরা আছি। দোস্ত, আমার কথা কখনোই বিশ্বাস করবে না। আরে বেটা, একবার গিয়ে বল। ওকে, তাহলে রাখছি এখন। আচ্ছা তুই টেনশন করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর সোজা রিয়াদের বাসায় চলে গেলাম, কিন্তু রিয়াকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলাম। উফ, কি যে একটা ঝামেলায় ফেসে গেলাম। রিয়ার আম্মুর কাছেও বিষয়টি শেয়ার করলাম। উনিও রিয়াকে বুঝিয়ে বললেন, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। পরের দিন সকালে রুবেলের সাথে দেখা করলাম। দোস্ত, রিয়া তো কিছুতেই আমার কথা বিশ্বাস করতেছে না। আচ্ছা দাঁড়া, ওই হারামজাদিগুলোকে উচিত শিক্ষা দিচ্ছি। কিন্তু কিভাবে? তুই শুধু আমার সাথে আয়, বাকিটা আমি করতেছি। তারপর রুবেল আমাকে নিয়ে সোজা তাহিয়াদের বাসায় চলে গেল। তারপর তাহিয়াকে নিয়ে ওদের বাসার ছাদে গিয়ে, কিরে তোরা সাদা রিয়ার মধ্যে ঝামেলা পাকাচ্ছিস কেন? ও আমাদের সাথে নাটক করলো কেন? তাই বলে ওর এত বড় ক্ষতি করবি? সবে মাত্র শুরু, আরো অনেক কিছুই করব। ও আচ্ছা, তা আমি চাইলে এখন কি করতে পারি সেটা তোকে দেখাবো। তুই আমার কিচ্ছু করতে পারবি না। আচ্ছা, তোর আব্বুকে গিয়ে বলি যে তোর সাথে আমার 3 বছরের রিলেশন। আব্বু জীবনেও বিলিভ করবে না। কেন সাদ ইকবাল, এটা বললেও তো বিলিভ করবে না। রুবেল্লা, তুই কিন্তু বেশি বেশি করতেছিস। দোস্ত নিচে চল। এই প্লিজ, তোরা এমনটা করিস না। কে শোনে কার কথা? আমরা আমাদের মতো নিচে যাচ্ছি, এইবার খেলা হপ্পে মাম্মু। দোস্ত, তাহিয়ার আব্বুকে কি সত্যি সত্যি এই কথা বলবি নাকি? ধুর বেটা, একটু পাম মারলাম। তারপর নিচে আসতেই খাবার টেবিলের উপর আপেল, কমলা আরো অনেক কিছু। এতগুলো কইতে পারবো না। এ কি বাবা, তোমরা চলে যাচ্ছ কেন? একটু বসো। না আন্টি, আজ না, অন্য কোনো একদিন, আজ একটু তারা আছে। ওই হালার পোহালা, কিসের তারা রে? চল আগে খাইয়া লই। ওই হারামজাদা, তোর লজ্জা নেই? 4 বাড়িতে যাস, খালি খাই খাই করিস। কি ব্যাপার, তোমরা কানে কানে কি বলতেছো? আন্টি, কোনো তারা? এতটুকু বলতেই রুবেল্লার বিদ ঘুরে চাহনিতে না কইতে গিয়ে হা কয়ালাইছি। আছে রাগে আর দুঃখের ঠেলায় আর একটা মুহূর্ত তাহিয়াদের বাসায় অবস্থান করিলাম না। রাস্তায় হাঁটতে হাঁটতে, কি রে তুই মন খারাপ করে আছিস কেন? হারামজাদা, তুই আর কথা কইবি না। আচ্ছা তুই কি চেঞ্জ হবি না? বড় হয়েছিস, মাশাল্লাহ, বিয়েও করে ফেলেছিস, কিন্তু এখনো কিছু বুঝিস না। কারণ বাসায় গেলে কিছু খাইতে সাধলে বসে পড়িস। ওই বড় হয়েছি তো কি হয়েছে? এখন কারো বাসায় খেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? ভাই ভুল হয়েছে, তোরে আমার দ্বারা কিছু বোঝানো সম্ভব না। কেন সম্ভব না? কেন? কারণ তোর ট্যালেন্ট আমার থেকেও বেশি। যদিও জানি হারামজাদা পাম মারছে,
তাও একটু এক্সট্রা ভাবসাব লইয়া কইলাম, সেটা বল, তা এখন কি করব? সাদিয়ার বাসায় যাব, ও হয়তো বাসায় আছে। তারপর সাদিয়াদের বাসার সামনে যেতেই আমি অবাক। আরে ভাই, সাদিয়া বাসার সামনে দাঁড়িয়ে আছে, তাও নাকি আমাদের জন্যই। রুবেল, সাদ, আমি রিয়াকে বলে দেব যে তোর সাথে আমার সত্যিই কোনো ধরনের সম্পর্ক ছিল না। টি শার্টের কলার উঁচু কইরা সেই লেভেলের ভাব লইয়া, কিরে আমার চাল দেখে ভয় পেয়ে গেলি? আইসে চাপাবাজ, সব তো রুবেল ভাই করেছে। হ্যাঁ অবশ্য এতে ওরও কিছু অবদান আছে। উফ সাদ, তুই থাম। ওকে, থামলাম। সাদিয়া, তুই তানিয়ার প্রিয়াকে নিয়ে কিশোরগঞ্জ নেহাল পার্কে আয়, আধা ঘন্টার মধ্যে যাবি। ওকে। কিরে, রিয়া তো আসতে চাইবে না, এখন কি করব? আগে পার্কে চল, তারপরে আমি সব ব্যবস্থা করছি। তারপর সোজা পার্কে গিয়ে সেই লেভেলের ভাব লইয়া বসে আছি। তোর মোবাইলটা দে। কেন? রিয়াকে ফোন করব। ওহ নে। তারপর রুবেল আমার মোবাইল নিয়ে রিয়াকে কল দিল। ওপাশ থেকে রিয়া কল রিসিভ করে, এই তুমি কোন সাহসে আমাকে কল দিয়েছ? জি, আপনি এই মোবাইলের মালিকের স্ত্রী। ও মা, এ কি কয়? জি, কিন্তু আপনি কে, আর ওনার মোবাইল আপনার কাছে কেন? আমি যেই কই, আপনার স্বামী একটু আগে নেহাল পার্কের সামনে অ্যাক্সিডেন্ট করেছে, অনেকে নিয়ে এখন আমরা কিশোরগঞ্জ হসপিটালে যাচ্ছি, আপনি ওখানে চলে আসুন। ওই আমি অ্যাক্সিডেন্ট করছি, তো এখানে কি আমার ছোট ভাই বসে আছে? আরে বেটা, রাগস কেন? অন্য কথা বললে তো রিয়া আসতে চাইতো না, তাই এটাই বললাম। ঠিক তখনই হারামজাদি গুলার আগমন। তোরা চলে এসেছিস? ওকে চল, হসপিটালে যাব। তারপর 3 হারামজাদি, রুবেল আর আমি হসপিটালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে রিয়া কল দিল। আপু, আপনি চলে এসেছেন? জি, আপনারা কোথায়? 3 তলার 6 নম্বর কেবিনে। 2 মিনিট পর। তুমি ঠিক আছে তো? আপনারা তাহলে আমাকে কে কল দিয়েছিল? জি, আমি। কিন্তু কেন, আর এসব বলার মানে কি? আচ্ছা, আমরা না হয় এখান থেকে আগে বের হই, তারপরে কথা বলি। তারপর হসপিটাল থেকে বের হয়ে একটা শান্ত জায়গায় গিয়ে, রিয়া, একটা সম্পর্ক টিকিয়ে রাখার মূল ভিত্তি কি জানো? বিশ্বাস। আর এই জিনিসটারই তোমার ভিতরে অভাব। দেখো, আমরা পৃথিবীতে কিছু কিছু ভুল করি যেটা শুধরে নেওয়া যায়, আর কিছু কিছু ভুল কখনো শুধরানো যায় না, কারণ শুধরে নেওয়ার সময়ই যে থাকে না। শায়দ সত্যি সত্যি তোমাকে অনেক লাভ করে, কিন্তু তুমি হয়তো এই সন্দেহের ঘুরে পড়ে সেটা উপলব্ধি করতে পারোনি। দেখো, একটা মানুষকে অনেকেই পছন্দ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু একটা মানুষ যখন অন্য কারো হয়ে যাবে, ওই একটা মানুষ যে বাকিটাকে পছন্দ করতো সে জেলাস ফিল করবে। আর অনেকে এই হিংসা সইতে না পেরে অনেক ভুল কিছু করে ফেলে। কিন্তু আমাদের সমস্যাটা কি জানো? আমরাও বোকার মতো ওই হিংসুটো লোকের ফাঁদে খুব সহজে আটকে যায়। কারণটা শুধু একটাই, আমরা আমাদের ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে পারি না। দেখো, সাদিয়ার কখনো, সাদিয়া কেন, কোনো মেয়ের সাথেই কখনো রিলেশন ছিল না, কারণ আমি ওর বেস্ট ফ্রেন্ড। ওর কোনো রিলেশন থাকলে পৃথিবীর কেউ যদি না জানতো, তবে আমি ঠিকই জানতাম। তোমার হয়তো আমার কথাগুলো বিশ্বাস নাও হতে পারে, তাই সাদিয়া, তাহিয়া, প্রিয়াকেও সাথে নিয়ে এসেছি। তুমি চাইলে ওদেরকে দেখে শুনতে পারো, তুমি চাইলে সত্যিটা জানতে পারো। আপু, রুবেল এতক্ষণ যা যা বলেছে সব মিথ্যা। আপনারা কি আমার সাথে নাটক করতে আসেন? নাটক আমরা করতেছি না, নাটক তোমার বর আর রুবেল করতেছে। ছি রুবেল ভাইয়া, আপনাকে সত্যিই বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনি আমার সাথে এটা করতে পারলেন, আর তুমি এটা করতে পারলা? কথাটা বলেই রিয়া চলে যেতে লাগলো। রিয়া, দাঁড়াও। কি বলবেন আর? আমার সব কিছুই তো জানা হয়ে গেছে। তুমি কিছু জানোনি? মানে? দেখো, আসলে রুবেল ভাইয়া যা বলেছে তা পুরোটাই সত্যি, বিন্দু মাত্র মিথ্যে বলে নাই। আপনার কথা আমি কিছু বুঝতেছি না। আসলে এটা আমাদের প্ল্যান, আমাদের বললে ভুল হবে, কারণ এই বিষয়ে সাদ আর রুবেল কিছুই জানে না। এখানে আসার সময় রাস্তায় আমি, তাহিয়া আর সাদিয়া এই প্ল্যানটা করেছি। দেখো, এখানে আমি কারো পক্ষ নিচ্ছি না, তবে হ্যাঁ, রুবেল ঠিকই বলেছে, সাদের প্রতি তোমার বিশ্বাসটা খুবই অল্প। দেখো, রুবেলের মুখে কিছুক্ষণ আগেই যে কথাগুলো শুনেছ, তা শুনে তোমার মধ্যে সাদের প্রতি কিছুটা বিশ্বাস জন্ম নিলেও তা আবার সাদিয়ার একটা কথাতেই উধাও হয়ে গিয়েছে। আর এই জন্যই আমাদের এই প্ল্যান। আসলে একটা সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই
তোমাকে একটা কথাই বলবো, তুমি আগে সাতকে পুরোপুরিভাবে বিশ্বাস করো, তাহলেই তোমাদের বিবাহিত জীবনটা সুখের হবে। আসলে আমাদের মতো অনেক মেয়েই আছে যারা সাতকে পছন্দ করে। হ্যাঁ, আমরা হয়তো এখন সত্যিটা বলে দিলে সাতকে তুমি আবার আপন করে নেবে, কিন্তু এই যে একটা অবিশ্বাস, সেটা তোমার মধ্যে থেকেই যাবে। আর পরবর্তীতে আবার অন্য কোনো মেয়ে যদি তোমাদের মতোই এই সেম ঘটনাটাই ঘটায়, তাহলে তুমি আবার সাতকে অবিশ্বাস করবে। আর আমি রিকোয়েস্ট করব যেন তুমি সাতকে পুরোপুরিভাবে বিশ্বাস করো। আর একটা কথাই বলতে চাই, সাত তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসে, ওকে কখনোই অবিশ্বাস করো না। এই কয়েকটা দিন সাত অনেক কষ্টে কাটিয়েছে, আর এই কষ্টের কারণ শুধু আমরা না, তুমি নিজেও। কারণ তুমি সাতকে বিশ্বাস করতে পারছো না। আসলে আমরা যা করেছি তার জন্য আমরা সত্যিই খুবই লজ্জিত, আমাদের ক্ষমা করে দিও। আর হ্যাঁ, সাতকে নিয়ে ভালো থেকো। এই কথাগুলো বলেই তাহিয়া, প্রিয়া, সাদিয়া চলে যেতে লাগলো। দোস্ত, তোরা প্লিজ আমাকে মাফ করে দিস। আমি না বুঝে তোদের অনেক কষ্ট দিয়েছি, অনেক ঠকিয়েছি। আমার এমনটা করা উচিত হয়নি। আমি এই বিষয়টার জন্য তোদের কাছে আবারও সরি বলতেছি। এই, তুই আমাদের দোস্ত, তাই না? আর তুই জানিস না দোস্তের মধ্যে নো সরি নো থ্যাঙ্কস। এরপর থেকে শুরু হলো আমার আর রিয়ার নতুন করে পথ চলা। এখন রিয়া আর আমাকে অবিশ্বাস করে না, আর আমিও রিয়াকে কখনোই কষ্ট দেই না। 5 বছর পর। আপু, তুমি আমাকে একটুও ভালোবাসো না। আল্লাহ, আমার আম্মুটা এসব কি বলতেছে? সত্যি বলছি। তুমি সেই কবে থেকে বলতেছো তুমি আমাকে আর আম্মুকে নিয়ে কক্সবাজার যাবে, কিন্তু গিয়েছো? আই এম সরি বাবু, আসলে অফিস থেকে ছুটি নিতে পারছি না। ওকে, আমরা আগামী মাসে কক্সবাজার যাব। এবার হ্যাপি? সত্যি তো? সত্যি। 1 মাস পর কক্সবাজারে আজকে ঘুরতে এসেছি। সারাদিন ঘুরে ফিরে রাতে রিসোর্টে এসে বিশ্রাম করতেছি। এমন সময়। আপু, তোমার মোবাইলটা দাও তো। কেন? আমার জানুটাকে কল দিব। তোমার আবার জানু কে? অপু, তোমার ফ্রেন্ড রুবেল আঙ্কেলের ছেলে। এই রাত্রি তোমার প্রেম করার বয়স হয়েছে? আজব, এত চেনো কেন? আর অপু আমাকে অনেক বিশ্বাস করে, তোমার মতো না। আর আমিও ওকে অনেক ভালোবাসি। আমাদেরও 3 মাসের রিলেশন। আল্লাহ রে, এই মাইয়ার এখন মাত্র 4 বছর, এর এখনই এত কিছু? ভাইরে, যারা এখনও সিঙ্গেল আছেন, যান কচু গাছে ফাঁস লইয়া মরেন গিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে এই ভাইয়াটার জন্য একটু দোয়া কইরেন।